হ্যালো আমার অষ্টম ও দশম শ্রেণীর ভাই বোনেরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সাময়িক বায়ু। আগের দিন পড়িয়েছিলাম নিয়ত বায়ু, আজ সাময়িক বায়ু। তো সাময়িক বায়ু আলোচনার আগে আগে আমাদের নিয়ত বায়ুর সাথে সাময়িক বায়ুর পার্থক্যটা বুঝে নিতে হবে। নিয়ত বায়ু কি ছিল? যেটি সারা বছর ধরে প্রবাহিত হচ্ছিল, যে বায়ুগুলো সারা বছর ধরে। কিন্তু তোমরা দেখো সাময়িক কথার অর্থই কি? কখনো 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 বা নির্দিষ্ট কোনো সময়, নির্দিষ্ট কোনো সময়। এই অর্থটা মনে রাখলেই সংজ্ঞাটা হয়ে যাবে। তাহলে আমরা কি বলবো? যে বায়ু প্রবাহ বছরের বা নির্দিষ্ট ঋতুর বা দিনের বা রাতের নির্দিষ্ট কোনো সময়ে প্রবাহিত হয় তাকেই আমরা বলবো সাময়িক বায়ু। এই বায়ু কিন্তু সারা বছর নির্দিষ্ট নিয়মে প্রবাহিত হয় না, নির্দিষ্ট সময়ে প্রবাহিত হয় বা বিশেষ কোনো সময়ে। সেটা বছরেরও হতে পারে বা কোনো ঋতুরও হতে পারে বা দিনে বা রাত্রিবেলাও হতে পারে। তো আমরা তাকে বলছি সাময়িক বায়ু। এবার তোমাদের সিলেবাসে অষ্টম শ্রেণী সিলেবাসে যে সাময়িক বায়ুগুলো আছে, সমুদ্র বায়ু, স্থলবায়ু, ক্যাটাবেটিক বায়ু, অ্যানাবেটিক বায়ু এবং মৌসুমী বায়ু, এবং দশম শ্রেণীর সিলেবাসও কম বেশি সেগুলোই আছে এবং কিছুটা বিস্তারিত আছে। তো চলো আজকে আমরা বুঝে নিই এই সাময়িক বায়ু সম্পর্কে। তো তোমরা ভিডিওটি পুরোটি দেখো, আশা করছি আর কোনো সমস্যা হবে না, সাময়িক বায়ুর কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো আমরা প্রথম আলোচনা করব সমুদ্র বায়ু সম্পর্কে। বায়ু প্রবাহ আমি আগের ক্লাসে বলেছিলাম, বায়ুর কতগুলি বেসিক বৈশিষ্ট্য মনে রাখতে হবে। এক, বায়ু সবসময় উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে যাবে এবং যে দিক থেকে যাবে সেখান অনুযায়ী নামকরণ হবে। যে দিক থেকে এবং যে দিকে যাবে সেই দিকে আমরা তীর চিহ্নটা দেব। তাহলে যে দিক থেকে আসবে সেই অনুযায়ী নামকরণ হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সমুদ্র বায়ু সমুদ্র থেকে আসবে বা জলভাগ থেকে আসবে। তো দেখবে আমরা সাধারণত বিকালবেলা অনেকেই নদীর ধারে ঘুরতে যাই বা দীঘা পুরী বেড়াতে গেলেও দেখবো সন্ধ্যার দিকে সমুদ্রের ধারে বসলে একটা খুব ভালো আমাদের মনে হয়, খুব সুন্দর মনে হয়, একদম সমুদ্রের হাওয়া এসে আমাদের গায়ে অনুভূতি হয়। তো এটা কেন হয়? সেটাই কারণ আমাদের ভূগোল এই প্রত্যেকটা প্রাকৃতিক কারণের সেখানে কার্যকারণ সম্পর্কটা খুঁজে বের করাই হলো আমাদের ভূগোলের ছাত্রছাত্রীদের কাজ। তো সেই সময়ে বিকেলের পর থেকেই কেন নদী থেকে হাওয়াটা আসে, এটাই আমরা আজকে বুঝবো। তো চলো দেখি। তাহলে আমরা কি দেখলাম? যে বিকালবেলা সমুদ্র থেকে বা জলভাগ থেকে স্থলভাগের দিকে যে বাতাসটা আসে তাকেই আমরা বলবো সমুদ্র বায়ু। এবার এটা কেন হয়, কেনটাই হলো আমাদের বুঝতে হবে। তো আমি কি বলেছি? জলভাগ থেকে স্থলভাগে। তোমরা এই স্টেপ বাই স্টেপ কিন্তু ছবিটা আঁকবে। আমি একটু আগে এঁকে রেখেছি, ঠিক সেই মেঘ বৃষ্টিতে বা পরিচলন প্রক্রিয়ায় আমি যে ছবি স্ট্রাকচার করেছিলাম ওই একই ছবি দেখো, শুধু পয়েন্টিং গুলো পরিবর্তিত হবে প্রশ্নের উত্তরের সাপেক্ষে। তোমরা এরকম একটা স্থলভাগ আঁকবে, জলভাগ আঁকবে। তো আমরা কি জানি? সমুদ্র বায়ু মানে জলভাগ থেকে স্থলভাগের দিকে আসবে। তাই জলভাগে আমরা লিখেছি এখানে উচ্চচাপ, স্থলভাগে নিম্নচাপ দিয়ে তীর চিহ্নটা ভালো করে দেখো। আমি জলভাগ থেকে স্থলভাগের দিকে এই যে তীর চিহ্নগুলো বা অ্যারো চিহ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষায় দিতেই হবে। তাহলে জলভাগ থেকে স্থলভাগের দিকে বাতাসটা আসছে। তাহলে জলভাগে উচ্চচাপ সৃষ্টি হলো কেন? এটাই হলো আমাদের কারণ। তো দেখো আমাদের দিনের বেলা সূর্য ওঠার পর থেকেই কি হয়? স্থলভাগ যতটা তাড়াতাড়ি উত্তপ্ত হয়, স্থলভাগ যতটা তাড়াতাড়ি উত্তপ্ত হয়, জলভাগ সেই তুলনায় উত্তপ্ত হতে পারে না। ফলে স্থলভাগে হয়
তুলনামূলকভাবে বেশি উষ্ণ, আর জলভাগ হয় তুলনামূলকভাবে কম উষ্ণ। আর আমরা কি জানি, বেশি উষ্ণতা হওয়া মানেই কি সেই জায়গাটায় নিম্নচাপ সৃষ্টি হবে, যেটা আমরা নিরক্ষীয় নিম্নচাপ বলয় পড়ার সময় দেখেছিলাম। সেই কনসেপ্টটাই এখানে কাজে লাগবে। তো তাহলে এখানে বেশি উষ্ণতা হওয়া মানে স্থলভাগে জলভাগের তুলনায় নিম্নচাপ সৃষ্টি হলো। আর নিম্নচাপ হওয়া মানে এখানের বাতাসটা উষ্ণ হয়ে ওপরের দিকে উঠে গেল। তাহলে এটাকে আমরা বলতেই পারি যে উষ্ণ বায়ু। যে বাতাসটা ওপরের দিকে উঠছে এই বাতাসটা হলো উষ্ণ বায়ু। এবং তাহলে এখানে একটা ফাঁকা স্থান সৃষ্টি হলো, তখন কি হবে, জলভাগ থেকে জলীয়, কারণ তখন তো জলভাগ তুলনামূলকভাবে ঠান্ডা, তাহলে জলভাগে কি তখন উচ্চচাপ, আর তাই এই উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু ছুটে আসবে। যেহেতু জলভাগ থেকে আসে তাই বাতাসটা জলীয় বাষ্প দ্বারা পূর্ণ থাকে। তো এই যে বাতাসটা আসছে জলভাগ থেকে, একেই আমরা বলছি যে সমুদ্র বায়ু। এবার এই বাতাস ওপরে উঠবে, ওপরে শীতল হবে, ঘনীভূত হবে, আবার শীতল হয়ে নিচে নেমে আসবে। তাহলে যে বাতাসটা নিম্নমুখী সেটা শীতল বায়ু। সব সময় মনে রাখবে, ঊর্ধ্বমুখী বাতাস মানেই সেটা উষ্ণ বায়ু, আর নিম্নগামী বাতাস মানেই সেটা শীতল বায়ু। তাহলে এই গেল তোমাদের সমুদ্র বায়ুর কনসেপ্ট। যে দিনের বেলা মোটামুটি তোমরা বলতে পারো সূর্য ওঠার 5-6 ঘন্টা পর থেকেই এই বাতাস বইতে শুরু করে এবং সব থেকে বেশি বেগে প্রবাহিত হয় বিকাল থেকে সন্ধ্যার মধ্যে। আর এই কারণেই আমরা বিকালবেলা বা সন্ধ্যাবেলা আমরা সমুদ্রের ধার বা নদীর ধারে বেড়াতে গেলে আমাদের খুব ভালো লাগে। এই হলো কারণ। তো আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিতে ভুলো না এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি। তো দেখো, এই তো আমরা বুঝলাম বেসিক কনসেপ্টটা। তাহলে সব থেকে গতিবেগ কখন বেশি হয় সমুদ্র বায়ুর, সেটা হলো বিকাল বেলা। বিকাল বেলা সব থেকে আমাদের এই গতিবেগ এই বাতাসের বেশি হয়। তো এই যে সমুদ্র বায়ু সম্পর্কে তোমরা যারা 10ম শ্রেণীর ভাই বোনরা আছো, আরো কিছু তথ্য মনে রাখতে হবে। সেটা হলো, দেখো একটা জিনিস লক্ষ্য করো, জলীয় বাষ্পপূর্ণ বাতাসটা স্থলভাগের দিকে আসছে, তাহলে স্বাভাবিকভাবেই কি হবে, বাতাসটা উপরে উঠে শীতল হয়ে ঘনীভূত হবে এবং উপকূলীয় অঞ্চলে এই সমুদ্র বায়ুর প্রভাবে মাঝে মাঝে বৃষ্টিপাত হয়। এবং 2 নম্বর পয়েন্ট হলো, যেহেতু এই বাতাসটা সমুদ্র থেকে আসছে এবং এখানে স্থলভাগের এই উপকূলীয় অঞ্চলে তাপমাত্রাটাকে নিয়ন্ত্রণ করে, ফলে ওখানে একটা সমভাবাপন্ন জলবায়ু সৃষ্টি হয়। এই কারণেই আমাদের দীঘা পুরীর উপকূলীয় অঞ্চলগুলোতে সারা বছর সমভাবাপন্ন বা যে কোনো উপকূলীয় অঞ্চল, যে কোনো জায়গার উপকূলীয় অঞ্চল অর্থাৎ সমুদ্র বা নদীর তীরবর্তী অঞ্চলে, যেটা সমুদ্র তীরবর্তী অঞ্চলে আমরা খুব ভালো করে বুঝতে পারি, সেখানে উপকূলীয় জলবায়ু লক্ষ্য করা যায়। তাহলে এই গেল সমুদ্র বায়ুর সমস্ত ইনফরমেশন। আরো একটি কথা মনে রাখবে, যে উপকূল থেকে মোটামুটি 150 কিলোমিটার অঞ্চল পর্যন্ত এর বিস্তার দেখা যায়। 150 কিলোমিটার, আর কম বেশি একটু হয়, গড়ে 150 কিলোমিটার অঞ্চল পর্যন্ত এর বিস্তার দেখা যায়। তাহলে আশা করছি তোমরা আর সমুদ্র বায়ু ভুলবে না। তো যদি এরপরও কারোর কোনো সমস্যা থাকে তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও এবং ভিডিওটি কেমন লাগলো সেটিও জানিও। তো চলো, সমুদ্র বায়ুটা আমরা বুঝে নিলাম, এবার আমরা পড়ব স্থলবায়ু সম্পর্কে। স্থলবায়ু হলো সমুদ্র বায়ুর পুরো বিপরীত। তো চলো আমরা স্থলবায়ু সম্পর্কে জেনে নিই। স্থলবায়ু প্রথম প্রবাহিত হবে রাত্রিবেলা। তাই দেখো এই চিহ্নগুলো, এগুলো কিন্তু দিতে হবে। আমরা এখানে সূর্য এঁকেছি, সূর্যের মাধ্যমে আমরা ইন্ডিকেট করছি এটা দিনের বেলা প্রবাহিত হয়। আর চাঁদ এঁকেছি এখানে স্থলবায়ুতে, চাঁদের মাধ্যমে আমরা ইন্ডিকেট করছি এটি রাত্রিবেলা প্রবাহিত হয়। তো আমরা কি দেখলাম,
সন্ধ্যার বিকালের দিকে সূর্য ডুবে গেল এবং সূর্য ডোবার সাথে সাথেই আমরা কি জানি, স্থলভাগ জলভাগ সারা দিন ধরে যে তাপটা শোষণ করেছিল তারা সেই তাপটি বিকিরণ করতে শুরু করবে আস্তে আস্তে, অর্থাৎ সেই তাপটা ছাড়তে শুরু করবে এবং স্থলভাগ জলভাগ উভয়ে শীতল হতে শুরু করবে। তো এখানে স্থলভাগ দিনের বেলা যতটা তাড়াতাড়ি উত্তপ্ত হয়েছিল, রাত্রিবেলা ততটা তাড়াতাড়ি বা দ্রুত শীতল হবে। তাহলে দ্রুত শীতল হওয়া মানেই কি, সেখানে উচ্চচাপ, আর জলভাগ ঠিক যেমন ধীরে ধীরে উষ্ণ হয়েছিল ও ধীরে ধীরে শীতল হবে। তাহলে রাত্রিবেলা কি হচ্ছে, জলভাগে উষ্ণতা বেশি থাকছে, কারণ ও তো ধীরে ধীরে শীতল হচ্ছে, সেই জায়গায় স্থলভাগ দ্রুত শীতল হয়ে যাচ্ছে। তাহলে রাত্রিবেলা হবে স্থলভাগে উচ্চচাপ, জলভাগে নিম্নচাপ, ঠিক এর বিপরীত। তার ফলে কি হবে, এখানে স্থলভাগে যেহেতু উচ্চচাপ হবে, স্থলভাগ থেকে জলভাগের দিকে আমাদের বাতাসটা প্রবাহিত হচ্ছে। দেখো স্থলভাগ থেকে, তাহলে এই যে এইরকম স্থলভাগ থেকে, টিকটা কিন্তু খুব ভালো করে খেয়াল করে দেবে। তাহলে এই যে স্থলভাগ থেকে জলভাগের দিকে গেল, সেই আবার আগের কনসেপ্ট, এখানে যেহেতু উষ্ণতা বেশি, ও উষ্ণ হবে, ঊর্ধ্বগামী হবে, শীতল হয়ে আবার এখানে নেমে আসবে। তাহলে এই হয়ে গেল তোমাদের স্থলবায়ু। এই বাতাসটা কি, স্থলভাগ থেকে জলভাগে যে বাতাস যায়, প্রবাহিত হয়, তাকেই আমরা স্থলবায়ু বলি। আর এই স্থলবায়ু সব থেকে বেশি প্রবাহিত হয় ভোরবেলা। ভোরবেলা অর্থাৎ সূর্য ডোবার পর মোটামুটি 5-6 ঘন্টা পর থেকে বইতে শুরু করে, সারা রাত্রি জুড়েই প্রবাহিত হয় এবং ভোরের দিকে আমাদের এই বাতাসের গতিবেগ সর্বাধিক হয়। তাহলে এখানে যেমন বিকাল বেলা হয়েছিল, স্থলবায়ু হচ্ছে ভোরবেলা সর্বাধিক গতিবেগে প্রবাহিত হচ্ছে। এবং আরেকটা জিনিস লক্ষ্য করো, সমুদ্র বায়ু জলভাগ থেকে যাচ্ছিল বলে সমুদ্র বায়ুতে কিন্তু জলীয় বাষ্প পূর্ণ ছিল, কিন্তু স্থলবায়ুটা তো স্থলভাগ থেকে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই যেতে জলীয় বাষ্প থাকবে না, আর জলীয় বাষ্প না থাকা মানে সেই বাতাসটা শুষ্ক, আর শুষ্ক বাতাসে কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকে না। তাহলে এই একটা বেসিক কনসেপ্ট। আশা করছি তোমরা এই দুটো বায়ু খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমি তুলনা করে পড়ালাম দুটোকে, কারণ অনেক সময় পার্থক্য আসে সমুদ্র বায়ু স্থলবায়ু। তো পার্থক্য এলে যাতে তোমাদের সেটা বুঝতে সুবিধা হয়, বা যে কোনো বই থেকে পড়লে তোমরা পুরো কনসেপ্ট বুঝতে পারো, তাই আমি দুটোকে তুলনা করেই পড়ালাম। এই গেল পুরো কনসেপ্ট, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এর পরেও যারা পরীক্ষায় খুব গুলিয়ে ফেলো যে কিভাবে মনে রাখবো, কখন ছিল, কোনটা ছিল দিনের বেলা, কোনটা ছিল রাত্রিবেলা, তাদের জন্য একটা ট্রিক্স আছে মনে রাখার। তো চলো আমরা সেটা জেনে নিই ট্রিক্সটা। আমি এগুলো একটু মুছে দিলাম। দেখো সমুদ্র বায়ুটাকে আমরা যদি ইংলিশে লিখি, এটা কিন্তু ট্রিক্স, এখানে কিন্তু কোনো মানে কার্যকরণ সম্পর্ক খুঁজলে পাবে না, এটা শুধুমাত্র মনে রাখার ট্রিক্স। সমুদ্র বায়ুটাকে যদি আমরা ইংলিশে লিখি, আমরা লিখবো সি ব্রিজ, আর স্থলবায়ুটাকে ইংলিশে লিখলে আমরা পাবো ল্যান্ড ব্রিজ। সি ব্রিজ, ল্যান্ড ব্রিজ। এখানে দেখো সি ব্রিজের এস পাচ্ছি আমরা, এস অক্ষর পাচ্ছি, আর সূর্যের কি ইংলিশ কি সান, তাহলে এখানেরও এস, এখানেরও এস। তাহলে তোমরা মনে রাখো এস ফর এস মানে সি ব্রিজ মানে সমুদ্র বায়ু, আর সূর্য মানে কি দিনের বেলা, একটা পেয়ে যাচ্ছ মানে আর একটা তোমরা অটোমেটিক্যালি মনে করতে পারবে। এই দুটোর মধ্যেই বেশিরভাগ স্টুডেন্ট ভুলিয়ে ফেলো তোমরা, যে কোনটা দিনের বেলা কোনটা রাত্রিবেলা। তো যাদের এই কনসেপ্ট মাথায় থাকে না তাদের জন্য এই ট্রিক্সটা দিলাম, কিন্তু তোমরা অবশ্যই কনসেপ্ট বুঝে পড়ার চেষ্টা করো, না হলে কিন্তু এগুলো পরীক্ষায় উত্তর লিখে আসা অসম্ভব। তো আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।